বাস আমার ছেড়ে দিয়েছে। তো এই বাস এখন যাবে ওমকারেশ্বর। মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লাগবে। মাঝরাত আস্তে আস্তে অনেকটাই হয়ে গেছে, তো অপেক্ষা করছি সেই সাংঘাতিক থ্রিলিং একটা অ্যাডভেঞ্চারাস নাইট জার্নি বাসে করে ওমকারেশ্বর ইন্দোর বাস স্ট্যান্ড থেকে। এই পর্যন্ত এখন ভিডিও রইল। তারপরে আবার কালকে সকালবেলা যখন আমি পুজো দেব, কিছুক্ষণ পরে যখন পুজো দেওয়ার পরে তারপরে আমি আবার নতুন করে ভিডিও নিয়ে আসব। ঠিক আছে? জয় ভোলে বাবা, জয় ওমকারেশ্বর, জয় মমলেশ্বর। হ্যালো বন্ধুরা, চলে এসছি। কোথায় চলে এসছি? ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে। কালকে রাত্রিবেলা আমি বাসে উঠে পড়েছিলাম, যে দেখালাম ব্লগে। তো আজকে সকালবেলা চলে এসেছি, এখন বাজে 7:30 বাজে। চলে এসেছি ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে। একবার চারপাশটা দেখিনি বাস স্ট্যান্ডটা। ঠিক আছে, এ দেখুন, এটা হচ্ছে ওমকারেশ্বর বাস স্ট্যান্ড। এখানে বাস, গাড়ি থেকে শুরু করে অটো সব কিছু আছে। এখান থেকে অটো ছাড়বে, অটো আপনাকে নিয়ে যাবে ওমকারেশ্বর মন্দিরের সামনে। আর এখানে একটুখানি ফ্রেশ হওয়ার ব্যবস্থাও আছে। তো আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি আবার টোটো করে বা অটো করে, টোটো নয় অটো আছে, অটো এখানে অলরেডি দাঁড়িয়ে আছে। অটো এখানে দাঁড়িয়ে আছে অলরেডি। অটো করে আমি চলে যাব একদম ওমকারেশ্বর মন্দিরের সামনে। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বর্ন টু বি ট্রাভেলার, ওমকারেশ্বর থেকে সরাসরি। ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে নেমে আপনারা দেখতে পাবেন যে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে খাওয়া দাওয়া এবং চা খেয়ে রিফ্রেশ হওয়া। তো সেই জন্য চা খাওয়া সুন্দর বন্দোবস্ত আছে। তার সাথে আছে পোহা খেলাম। এই অঞ্চলে পোহা ভীষণ বিখ্যাত। এরা এত সুন্দর করে বানায়, 20 টাকা মাত্র প্লেট, কিন্তু আপনার পেট ভরে যাবে। খুব সুন্দর অভিজ্ঞতা হলো। খেলাম পোহা, ভালো লাগলো। এবার তারপরে একটুখানি জল নিয়ে, এই যে জল নিয়েছি কিছুটা, জল নিয়ে হাঁটতে হাঁটতে এখান থেকে ওমকারেশ্বর বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটারের ডিস্টেন্সে হচ্ছে আমাদের ওমকারেশ্বর মন্দির। আমার অপশান ছিল যে টোটো করে বা অটো করে চলে যাওয়া, কিন্তু ভাবলাম যে না, সকালবেলা পূর্ণ প্রভাতে, এখন বাজে 7টা, হাতে সময়ও আছে, অনেকক্ষণ আগেই চলে এসেছি, একটু হেঁটে হেঁটেই যাই, মর্নিং ওয়াকও হবে, আর আপনাদের সঙ্গে একটুখানি কথা বলতেও যেতে পারবো। তাই জন্য এই হাঁটা পথেই পা দিলাম। সুন্দর ওমকার কি নগরী, ওমকারেশ্বর দেখতে দেখতে আমি চলেছি। এবং এখানকার বিচিত্র পরিবেশ আমার চ্যানেলের মাধ্যমে উপস্থাপিত করতে পারছি। সামনে একটা ইন্ট্রোডাকশনারি বোর্ড আছে, দেখা যাক তো ওই বোর্ডে কি আছে। দেখুন, এখানে লেখা আছে নর্মদা রিসর্ট 1 কিলোমিটার, পার্কিং স্থল 1.7 কিলোমিটার, সঙ্গম ঘাট 3.2 কিলোমিটার, জেপি পার্ক 1.3 কিলোমিটার, পরিক্রমা মার্গ 1.6 কিলোমিটার, গৌরী সোমনাথ মন্দির 0.5 কিলোমিটার, ওমকারেশ্বর মন্দির 1.9 কিলোমিটার, গজানন আশ্রম 1.4 কিলোমিটার, মমলেশ্বর মন্দির 1.8 কিলোমিটার, গজমুক্ত ঘাট 1.7 কিলোমিটার, ওমকারেশ্বর বাঁধস্থল 2.2 কিলোমিটার। তো আমার এখানে জায়গা হচ্ছে নর্মদা রিসর্ট ওমকারেশ্বর। এই জায়গাটা আছে মধ্যপ্রদেশ পর্যটনের। তো এখান থেকে আমি যাব এখন টুয়ার্ডস আমাদের ওমকারেশ্বর মন্দির, যেটা কিনা এখান থেকে 1.9 কিলোমিটার। এই হাঁটা পথে যাব। চলুন হাঁটা পথে যাব। কিন্তু আসার পরে এখানে দেখতে পেলাম রাস্তার দুটো বাঁক। এটা হচ্ছে মমলেশ্বর মন্দির ঝুলাপুল এদিক দিয়ে, আর এদিক দিয়ে একটা রাস্তা আছে। এটা পুরনো রাস্তা, এটা নতুন রাস্তা। আমি নতুন রাস্তায় ঢুকবো। এখানে দেখুন লেখা আছে যে মমলেশ্বর টেম্পল আর ওমকারেশ্বর টেম্পল। ঠিক আছে, তো দেখা যাক। হার্ট অফ ইন্ডিয়া, হার্ট অফ ইনক্রেডিবল ইন্ডিয়া। চলুন ওমকারেশ্বরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে সেই রাস্তা। সুন্দর পরিবেশ, সকাল সকাল ফাইন লাগছে হাঁটতে। মধ্যপ্রদেশের নানা স্থানে আস্তে আস্তে পদব্রজে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখে পড়ল ওখানকার মাটির প্রকৃতি। এখানকার মাটি কোনো কোনো ক্ষেত্রে ধূসর বা কালো রঙের হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে মাটির রং লাল হয়। এই যে ধূসর বা কালো রঙের মাটি, সেগুলোকে আমরা বলছি ব্ল্যাক সয়েল বা রেগুর, যেখানে তুলোর চাষ ভীষণ ভালো হয়। তাই মধ্যপ্রদেশে কিন্তু তুলোর চাষ ভীষণ ভালো হয়। তো এরকম নানা রকমের জিনিসপত্র দেখতে দেখতে, মাটির প্রকৃতি, নানা রকমের পরিবেশ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গর কাছে। এই যে
ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের কাছে যেতে গেলে আমাকে নর্মদা নদী পেরোতে হবে। এখানে বলে রাখা ভালো যে শিপ্রা নদীর তীরে মহাকালেশ্বর এবং নর্মদা নদীর তীরে আছেন ওমকারেশ্বর এবং মমলেশ্বর বা অমরেশ্বর, অন্যতম প্রধান দুটি জ্যোতির্লিঙ্গ। ওমকারেশ্বর এসে পৌঁছানোর জন্য কোনো রেলপথ থাকে না। এটা কীরকম জায়গা না, বিন্ধ্য পর্বতের এই অংশে নর্মদা নদীর যে প্রবাহ পথ সেখানে সৃষ্টি হয়েছে ওম আকৃতির একটি দ্বীপ, যেখানে আপনি গাড়ি থেকে নামবেন, সেখান থেকে মাত্র 500 থেকে 300 মিটারের মধ্যে এগোলে পরই আপনি পৌঁছে যাবেন নর্মদা নদীর একদম সেই ব্রিজটা যে ব্রিজের মধ্যে দিয়ে আমি চলছি, সেইখানে আপনি পায়ে হেঁটে ক্রস করতে পারেন বা নৌকা করেও পার হতে পারেন। এখানে আমি জানতে পারলাম যে এখানে একজন অসুর ছিলেন, তিনি বিন্ধ্য পর্বতের রক্ষাকর্তা ছিলেন, তার নাম ছিল বিন্ধ্য অসুর। তিনি খুব শিবভক্ত ছিলেন। তিনি শিবের তপস্যা করতে শুরু করেন এবং তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে মূর্ত হন এবং তিনি এখানে অবস্থান করেন। একটি হলো ওমকারেশ্বর এবং অপরটি হলো মমলেশ্বর বা অমরেশ্বর। নর্মদা নদীর জলে পলি ঘনীভূত হয়ে ওম আকৃতির একটি দ্বীপের সৃষ্টি হয়েছে এবং অদ্ভুত একটি বিষয় যে দেবতা যেখানে অধিষ্ঠান হয়েছেন বা অধিষ্ঠান করছেন, সেই দ্বীপের আকৃতি হলো এরকম ওম আকৃতি বিশিষ্ট এবং এখানে অধিষ্ঠিত আছেন ওমকারেশ্বর মহাদেব এবং নদীর ঠিক অপর প্রান্তে অধিষ্ঠিত আছেন অমরেশ্বর বা মমলেশ্বর মহাদেব। এই দুটি জ্যোতির্লিঙ্গ একত্রে ওমকারেশ্বর মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত এবং এই জ্যোতির্লিঙ্গ দর্শন অত্যন্ত পুণ্যকর্ম। এছাড়াও জ্যোতির্লিঙ্গ সম্পর্কে আরও একটি কথা আছে যে ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন মান্ধাতা, মানে আমরা যেখানে মান্ধাতা আমলের কথা বলি সেই মান্ধাতার আমলের কথা। সেই বংশের রাজা ছিলেন, ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন মান্ধাতা এবং তার এক পুত্রের নাম ছিল অম্বরীশ এবং আরেক পুত্রের নাম ছিল মুচুকুন্দ। তিনি তার এই দুই পুত্রকে নিয়ে এখানে শিবের আরাধনা করেন এবং শিব তার সামনে মূর্ত হন। তিনি তখন বলেন যে প্রভু, তুমি এখানে চিরস্থায়ী রূপে অবস্থান করো। তারপর থেকে এখানে ওমকারেশ্বর মহাদেব রূপে শিব অবস্থান করেন। এইভাবে দেবতাদের বিভিন্ন কীর্তি, বিভিন্ন লীলা, দেবতা সম্পর্কিত নানা কাহিনী ছড়িয়ে আছে ভারতবর্ষে নানা প্রান্তে। তো এরকমভাবে আপনাকে একটু জানিয়ে রাখি যে ওমকারেশ্বর এবং মমলেশ্বর দুটি জ্যোতির্লিঙ্গতে পুজো দেবার লাইন কিন্তু খুব নর্মাল থাকে আর একটা স্পেশাল থাকে। এই পূর্ণাঙ্গ অভিষেক যদি করতে চান তাহলে পুজো দিতে হবে আপনাকে মোটামুটি 251 টাকা খরচা করে। তবে আপনি যখন ঢুকবেন ওমকারেশ্বর মন্দিরে তখন দেখবেন এই চাঁদা দেওয়া বা পুজোর 251 টাকা প্রণামী দেওয়া এগুলো না করলেও আপনি নিজে থেকেই ওমকারেশ্বর মন্দিরের দর্শন করতে পারবেন। আপনি নিজে থেকেই তাকে পুজো দিতে পারবেন, কোনো পূজারি বা এজেন্টের প্রয়োজন হবে না। তো এরকমভাবে আমিও দর্শন করেছি এবং আমি সুন্দর ফটোও তুলেছি। ফটোটা যদিও আমি খুব সাংঘাতিকভাবে কৌশলে নিয়েছি আপনাদের সকলের জন্য, যাতে করে এই মুহূর্তটা আমি গুছিয়ে রাখতে পারি নিজের জীবনে। তো সেই হিসেবে ওমকারেশ্বর এবং মমলেশ্বর একসঙ্গে কিন্তু দর্শন করতে হবে। মমলেশ্বর দেখার জন্য কোনো সমস্যা হয় না। আর আদিগুরু শঙ্করাচার্যের মাধ্যমে নাকি মমলেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা হয়েছিল। বিভিন্ন ধরনের মতামত এখানে প্রচলিত আছেন। ওমকারেশ্বর এখানে স্বয়ম্ভু, অনেকে এটাকেই আসল শিব মন্দির বলে মনে করেন। এছাড়া এরকম বলা হয় যে বিন্ধ্য অসুর পলি এবং বালি দিয়ে যে মূর্তি তৈরি করেছিলেন সেটি নাকি মমলেশ্বর রূপে অবস্থান করছে। কোনটি ঠিক কোনটি বেঠিক সেই বিতর্কে আমি যাচ্ছি না, শুধু সমস্ত তথ্যগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি উপস্থাপনা করছি। এই যে ওম আকৃতির দ্বীপের পরিসর এটা কিন্তু 2.6 স্কোয়ার কিলোমিটার যতখানি আমি জানতে পারলাম, এবং একে আপনি পায়ে হেঁটেও পরিক্রমা করতে পারেন, নদীপথেও ঘুরে আসতে পারেন, আপনি চানও করতে পারেন নর্মদা নদীর স্বচ্ছ জলে, সব কিছু আপনি করতে পারেন এবং নিজেই আপনি জ্যোতির্লিঙ্গের মাথায় জল দিতে পারেন। আচ্ছা, ওমকারেশ্বর মন্দির দেখা হয়ে গেল, দর্শন করা হয়ে গেল। এবারে আমি পাড়ি দিয়েছি মমলেশ্বরের দিকে। এই ওমকারেশ্বর এবং মমলেশ্বর বা অমরেশ্বর একসঙ্গে দুটো না দেখলে পরে এই জ্যোতির্লিঙ্গ দেখাটা অসম্পূর্ণ বলে ধরা হয়। তাই জন্য যে রাস্তা দিয়ে আপনারা এলেন ওমকারেশ্বর মন্দিরে, সেখান থেকে এই রাস্তাটা পেছনে দেখছেন, একদম রাস্তাটা চলে যাচ্ছে, পেছনে ব্রিজ আছে, সেই ব্রিজের কাছে, সেই ব্রিজটা যেখানে শেষ হবে সেখানেই আপনি দেখতে পাবেন মমলেশ্বর মন্দির। ঠিক আছে, তো দুভাবে যাওয়া যায়। নিচে নর্মদা নদী আছে, নর্মদা নদী পেরিয়েও যাওয়া যায়, আবার ব্রিজেও যাওয়া যায়। তো আমি নর্মদা নদী পেরোবো,
কাজ করব, কিন্তু তার আগে ব্রিজটা টপকে ওদিকটা চলে যাই, তারপরে বাকিটা আমরা দেখছি, মানে বাকিটা আমি দেখছি। এই যে দেখুন নর্মদা নদী প্রবাহিত হচ্ছে খুব সুন্দরভাবে, আর এই হচ্ছে সেই ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। ওফ, কি অপরূপ সৌন্দর্য লাগছে, কি অপরূপ সৌন্দর্য লাগছে, বিউটিফুল। এইটা ক্রস করব, অসাধারণ লাগছে, ভীষণ ভালো লাগছে।